নমস্কার বন্ধুরা, আজকে আমি হস্তরেখার উপরে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি প্রথমে অনেক ভিডিও আপনাদের হস্তরেখার উপর অনেক ভিডিও শেয়ার করেছি, প্রায় 50-100 ভিডিও আপনাদের সঙ্গে আমি হস্তরেখা নিয়ে বিস্তারিতভাবে শেয়ার করেছি। আজকে আবার একটা বড় ভিডিও আপনাদের সঙ্গে হস্তরেখা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হস্তরেখাটা রেখা যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এই রেখাটা গুলো কিন্তু অনেক বিস্তারিতভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা বিচার করা হয়ে থাকবে। অর্থাৎ আপনি যদি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখেন, তাহলে কিন্তু আপনার অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, নিজের হাত নিজে দেখতে পারবেন আর নিজের ভবিষ্যৎ নিয়ে জানতে পারবেন। অর্থাৎ বিস্তারিতভাবে নিখুঁতভাবে আলোচনা আমি করব। অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো কিন্তু অবশ্যই করবেন। তাহলে হাতে রেখা নিজের ভবিষ্যৎ জানুন। জীবনের গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে আছে আপনার হাতের ভিতরে। তাহলে আপনার নিজের হাতের তালুতে এমন কিছু রেখা আছে যেগুলো প্রাচীন হস্তরেখাবিদ মানুষের স্বভাব, মানসিকতা, সম্পর্ক, কর্মজীবন, অর্থভাগ্য এবং জীবনের বিভিন্ন ওঠানামার ইঙ্গিত হিসাবে কিন্তু ব্যাখ্যা করে থাকেন। কিন্তু আপনি জানেন যে নিজের হাতে রেখা আপনি নিজেই দেখে কিন্তু আপনাকে কিছু বুঝতে পারেন কি আপনি? তাহলে আজকের ভিডিওতে আমি আপনার সঙ্গে একদম শুরু থেকে আপনি থাকুন, তাহলে দেখবেন আপনার নিজের হাতের রেখা কিন্তু নিজেই অনেকটা আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন, নিজে অনেকটাই বিচার করতে পারবেন। কোনটা জীবন রেখা, কোনটা মস্তিষ্ক রেখা, কোনটা হৃদয় রেখা, কোনটা হচ্ছে ভাগ্য রেখা, কোনটা হচ্ছে কোন রেখা অর্থ ও কর্মজীবনের সঙ্গে সম্পর্কিত ধরা হয় এবং কোন রেখার সম্পর্ক ও বিবাহের ক্ষেত্রে ইঙ্গিত দেয় হস্তরেখা বিদ্যায় বলা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার হাতের রেখা যদি ভাঙা ভাঙা হয়, দ্বীপের মতো হয়, দ্বীপের মতো চিহ্ন থাকে, অনেকগুলো ছোট ছোট রেখা থাকে, তবে রেখা যদি গভীর না হয়, হালকা হয়, তাহলে প্রচলিত হস্তরেখা বিদ্যায় সেগুলোকে কি অর্থ নির্দেশ করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর একটা বিষয় কিন্তু শুরুতেই আপনাদের পরিষ্কার করে দিই যে হস্তরেখা বিদ্যা এটি ঐতিহ্যবাহী একটা বিশ্বাস এবং ব্যাখ্যার একটা পদ্ধতি। তাই হাতের রেখা দেখে নির্দিষ্ট আয়ু, মৃত্যুর সময় এবং নিশ্চিত রোগ নির্ণয় করা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তা সত্ত্বেও মানুষ প্রাচীনকাল থেকে হস্তরেখা বিদরা এরা বলে আসেন, পড়ে আসেন। তাহলে দেখেন আলোচনা আপনার হস্তরেখার প্রচলিত ব্যাখ্যা হিসেবে নেবেন। কিন্তু চলুন তাহলে শুরু করা যাক যে হস্তরেখার মাধ্যমে আপনি প্রথমে কি কি জানবেন। প্রথমে কোন হাত দেখবেন। অনেকে বলেন ছেলেদের কোন হাত, মেয়েদের কোন হাত, এই নিয়ে অনেক সমস্যা তৈরি হয়। পুরুষের ক্ষেত্রে কোন হাত দেখবেন, মহিলাদের ক্ষেত্রে কোন হাত দেখবেন, ডান হাত না বাঁ হাত। এখানে প্রচলিত হস্তরেখা বিদ্যায় বিভিন্ন ধারায় বিভিন্ন মত প্রকাশিত হয়েছে। একটি প্রচলিত মত অনুযায়ী হাতের জন্মগত প্রবণতা বা সম্ভাবনার সঙ্গে অন্য হাতকে আমরা বর্তমান জীবন বা নিজের প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে আমরা মনে করে থাকি। তাই শুধু একটি হাত দেখে সিদ্ধান্ত না নিলে দুটো হাতের সঙ্গে তুলনা করে সিদ্ধান্ত নিলে খুবই ভালো হয়। তাই বিশেষ করে আপনার হাত যদি ডান হাত যদি বেশি সক্রিয় হয় তাহলে ডান হাতের রেখা, বাঁ হাত যদি বেশি সক্রিয় হয় তাহলে বাঁ হাতের রেখা দেখবেন এবং দুটো হাতের রেখার পার্থক্য দেখবেন, তবে বিচার করবেন। দুই হাতে একই রেখা থাকলে সেটিকে অনেক সময় হস্তরেখাবিদ বিশেষ গুরুত্ব দেন। তাই দুই হাতে রেখার পার্থক্য থাকলে তাহলে জীবনের অভিজ্ঞতা, সিদ্ধান্ত কিন্তু নিজের প্রচেষ্টার কারণে মানুষের জীবন পরিবর্তন এসেছে মানুষের। এগুলো আসি মূল রেখাগুলোর বিষয়। প্রথমে 1 নম্বর জীবন রেখা, লাইফ লাইন, যাকে আমরা আয়ু রেখা বলি। বুড়ো আঙ্গুলের নিচের থেকে শুরু করে 4-5 দিকে রেখাটি হতে যায়, নিয়ে নিচে চলে যায়, সেটি সাধারণত জীবন রেখা বলে। একদম শুক্র পর্বতকে ঘিরে নিচের দিকে একদম কবজি অব্দি যায়, সেটাকে আমরা বলি লাইফ লাইন বা আয়ু রেখা। অনেক সময় জীবন রেখা যত লম্বা হবে মানুষ তত বেশি বছর বাঁচবে, কিন্তু এটা হস্তরেখা বিদ্যার ক্ষেত্রে অতিরিক্ত সরল ব্যাখ্যা। কিন্তু শুধু জীবন রেখার দৈর্ঘ্য দেখে কারো নির্দিষ্ট আয়ু বলা ঠিক নয়। জীবন রেখাকে প্রচলিত যে হস্তরেখা বিদ্যায় মানুষের জীবনী শক্তি, শারীরিক উদ্যম
এবং জীবনযাত্রার পরিবর্তন গুরুত্বপূর্ণ জীবনের পর্যায়ে বোঝার জন্য বিশ্লেষণ করা হয়। জীবনরেখা গভীর স্পষ্ট হলে কি হয়, যদি আপনার জীবনরেখা গভীর হয়, পরিষ্কার হয়, সুন্দরভাবে বাঁকানো হয়, তাহলে প্রচলিত ব্যাখ্যায় প্রাণীটি ভালো প্রাণ শক্তি আছে ব্যক্তির, দৃঢ়তা ভালো এবং জীবনে সক্রিয় থাকার প্রবণতার ইঙ্গিত রয়েছে। জীবনরেখা হালকা হলে কি হয়, রেখা যদি খুব হালকা হয়, অস্পষ্ট হয়, তাহলে অনেক হস্তরেখাবিদ এদিকে বলেন সংবেদনশীল, ইমোশনাল, ওঠানামা অথবা শক্তি সঞ্চয়ের প্রয়োজনীয়তায় যুক্ত করেন এরা অথবা এটাকে কোনো রোগের লক্ষণ হিসাবে আমরা এই রেখাকে ধরা উচিত নয়। জীবনরেখা চওড়া এবং হয়ে বাঁক নিলে কি হয়, জীবনে যদি বুড়ো আঙ্গুল থেকে অনেকটা দূর থেকে গিয়ে বড় আকারে বাঁক নেয়, বাঁক নিয়ে প্রচলিত ব্যাখ্যায় তাকে স্বাধীনচেতা মানুষ বলা হয়, তাদের প্রাণবন্ত মানুষ বলা হয়, তাদের অভিজ্ঞতা নিতে আগ্রহী মানুষের সঙ্গে যুক্ত করা হয়। অর্থাৎ অভিজ্ঞতা নিতে আগ্রহী মানুষের সঙ্গে যুক্ত করা হয় এবং তারা ব্যবসার সঙ্গে যুক্ত করবে, অনেক মানুষের সঙ্গে তাদের পরিচিতি থাকবে। আর যে রেখাটি বুড়ো আঙ্গুল খুব কাছে থাকে, তাহলে তারা তুলনামূলকভাবে সংযত হবে, নিজের পরিচিত পরিবেশের মধ্যে থাকাই পছন্দ করবে এবং তারা চাকরি করবে, তারা ব্যবসা করবে না, অনেক কম মানুষের সঙ্গে তাদের মেলামেশা থাকবে। জীবনরেখা ভাঙন থাকলে কি হবে, জীবনরেখা আয়ুরেখা, অর্থাৎ জীবনরেখা যদি কোথাও ছোট হয়, বড় বিচ্ছেদ দেখা যায়, তাহলে অনেকেই ভয় পেয়ে যান। কিন্তু একটি ভাঙা জীবনরেখা দেখেই কখনো বলবেন না যে আপনার মৃত্যু হবে। এই বলা দায়িত্ব জ্ঞানহীন। প্রচলিত হস্তরেখা বিদ্যায় জীবনরেখায় বিচ্ছেদকে এবং জীবনের বড় পরিবর্তন হতে পারে, জীবনের পরিবর্তন আসতে পারে, পরিবেশ পরিবর্তন আসতে পারে এবং দীর্ঘ বিরতি আসতে পারে, স্থান পরিবর্তন আসতে পারে, জীবনের একটা নতুন পর্যায় হিসেবে ব্যাখ্যা করতে পারে। ভাঙা পরে রেখাটি আবার পরিষ্কারভাবে শুরু হয়, তাহলে সেটিকে জীবনে নতুন অধ্যায়ের প্রতীক হিসাবে ধরা হয়। জীবনরেখায় ছোট ছোট রেখা যদি পাশে থাকে, সেখানে কি হয়, জীবনরেখা থেকে যদি ছোট রেখা উপরের দিকে উঠে যায়, তাহলে প্রচলিত হস্তরেখাবিদরা কি মনে করেন, এগুলোকে অনেক সময় উন্নতি রেখা বা অ্যাম্বিশন লাইন্স হিসাবে তারা ধরে নেন। অর্থাৎ জীবনে নিজের অবস্থান উন্নত করার চেষ্টা, সকলের আকাঙ্ক্ষা এবং নতুন সুযোগ এগুলোকে যুক্ত করে দেওয়া হয়। অর্থাৎ এগুলো যে ছোট ছোট নিশ্চিত রেখা থাকে, তাহলে তখন হস্তরেখাবিদ সেদিকে বলেন জীবনের চাপ, মানসিক ক্লান্তি, শক্তির ওঠানামার ব্যাখ্যা করেন। আবার জীবনরেখার সঙ্গে যদি পাশে যদি কোনো রেখা আবার থাকে, মার্শাল লাইন, এটাকে আমরা বলি দেবদূত রেখা, এই রেখা থাকে মানে জীবনকে রক্ষাকারী, জীবনদায়ী রেখা বলা হয়। মানুষের উদ্যোগ প্রচেষ্টা, এটা মঙ্গল রেখা বলা হয়। ওই সময় সাহস, উদ্যোগ, প্রচেষ্টা বাড়বে এবং জীবনকে বিপদ থেকে বাঁচাবে। জীবনে যদি কোনো সেতু থাকে, এই সেতু থেকে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। এই মার্শাল লাইন বা জীবন রেখার পাশে যদি কোনো রেখা থাকে, এই মার্শাল লাইন বা মঙ্গল রেখা। এবার চলে আসি মস্তিষ্ক রেখা, হেড লাইন। এবার দেখুন হাতের মাঝামাঝি অংশে, যেখানে রেখাটি সাধারণত বুড়ো আঙ্গুলের দিক থেকে শুরু হয়ে তালুর ভিতরের দিকে চলে গেছে যে রেখাটি, সেই রেখাটিকে আমরা হেড লাইন বা মস্তিষ্ক রেখা বলি। প্রচলিত হস্তরেখাবিদকে এই রেখা মানুষদের চিন্তা ভাবনা, বুদ্ধিভিত্তিক প্রবণতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কল্পনা শক্তি এবং মানসিক দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত করেছেন। এবং মস্তিষ্ক রেখা সোজা হলে কি হয়, যদি মস্তিষ্ক রেখা তুলনামূলক সোজা হয়, তাহলে প্রচলিত ব্যাখ্যায় মানুষকে বাস্তববাদী, যুক্তিবাদী এবং পরিকল্পনা মাফিক কাজ করেন, তারা পছন্দ করেন এবং ব্যক্তি হিসাবে তারা এই ধরনের ব্যক্তি হিসাবে সমাজে পরিগণিত হয় না। মস্তিষ্ক রেখা যদি নিচের দিকে বেঁকে যায়, তাহলে কি হবে, নিচের পর্বত দিকে বেঁকে নিচে থাকতে পারে, তাহলে কল্পনা শক্তি, সৃজনশীলতা, আবেগ এবং চিন্তার গভীরতার সঙ্গে যুক্ত থাকবে। তাদের সৃজনশীলতা থাকবে, আবেগ থাকবে, তাদের মধ্যে চিন্তার গভীরতার সঙ্গে যুক্ত থাকবেন তারা। আর এই ধরনের মানুষ গল্প করতে, গল্প লিখতে এবং শিল্প, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকবেন, এই ধারণায় আগ্রহী হবেন, এমন ব্যাখ্যা কিন্তু প্রচলিত আছে। মস্তিষ্ক রেখা যদি খুব ছোট হয়, তাহলে কি হয়, মস্তিষ্ক রেখা ছোট হলেই বুদ্ধি কম,
এমন ধারণা কিন্তু ভুল। রেখার দৈর্ঘ্য একা বিচার না করে তার গভীরতা, তার স্বচ্ছতা, তার বাঁক অন্যান্য রেখার সঙ্গে দেখতে হবে। মস্তিষ্ক রেখা দ্বীপ বা আইল্যান্ড রেখা থাকলে কি হয়, মস্তিষ্ক রেখার মাঝখানে যদি ছোট ছোট জব চিহ্ন ডিম্বাকৃতি কিছু থাকে, দ্বীপের মতো চিহ্ন দেখা যায়, তাহলে সেটিকে হস্তরেখাবিদরা মনে করেন যে এই সময় চিন্তার চাপ, বিভ্রান্তির, জীবনের নির্দিষ্ট সময় মানসিক একটা অস্থিরতার সঙ্গে সে যুক্ত হতে পারে। তবে এগুলো কোনো মানসিক বা শারীরিক রোগের বৈজ্ঞানিক নির্ণয় নয়। হৃদয় রেখা আসি এবার হার্ট লাইন, অর্থাৎ আঙ্গুলগুলো এবার হাতের উপরের দিকে তাকান, যে এই রেখা হাতের আঙ্গুলগুলোর নিচে দিয়ে যে রেখাটি পাশ থেকে একদম সোজা চলে গেছে, সাধারণত এই রেখাটাকে আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি। এই রেখার প্রচলিত হস্তরেখা বিদ্যায় প্রেম, আবেগ, সম্পর্ক, অনুভূতি এবং মানুষের ইমোশনাল নেচার এর সঙ্গে যুক্ত করা হয়ে থাকে। তাই হৃদয় রেখা গভীর ও পরিষ্কার হলে কি হয়, এখানে এই রেখাকে সাধারণত গভীর অনুভূতি এবং সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা এবং আবেগের স্থিরতার সঙ্গে তুলনা করা হয়েছে। হৃদয় রেখা অনেক সময় বাঁকানো হয়, বাঁকানোর কি হয়, এটা আবেগপ্রবণ হয়, অনুভূতিশীল হয়, ব্যক্তিত্বের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়। তাই হৃদয় রেখা সোজা হলে কি হয়, হৃদয় রেখা সোজা হলে এই ধরনের রেখা সম্পর্কের ক্ষেত্রে আবেগের পাশাপাশি বাস্তবতার উপরে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ এটা প্রচলিত ব্যাখ্যা আছে। এবং হস্তরেখা ভাঙা হলে কি হয়, হৃদয় রেখা ভাঙা হলে কি হয়, অর্থাৎ অনেক সময় মনে করেন হৃদয় রেখা ভাঙা হলেই মানে প্রেমে বিচ্ছেদ, কিন্তু এটা কিন্তু সরল কথা, এটা ঠিক নয়। কিন্তু প্রচলিত হস্তরেখা বিদ্যা এটাকে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তন বা আবেগের ওঠানামা হিসেবে গুরুত্বপূর্ণ বলে গুরুত্ব দিয়েছেন এবং ইমোশনাল এক্সপেরিয়েন্স হিসেবে গুরুত্ব দিয়েছেন। এই রেখা কারো সম্পর্কের ভবিষ্যৎ নিশ্চিতভাবে বলা যায় না। এবার চলে আসি ফেট লাইন বা ভাগ্য রেখা। আজ আসি খুব গুরুত্বপূর্ণ একটি রেখায়, হাতের তালুর নিচের দিকে থেকে উপরের দিকে অর্থাৎ মধ্যমা আঙ্গুলের দিকে যদি উলম্বভাবে কোনো রেখা উপরে উঠে যায়, সেটাকে আমরা ফেট লাইন বা ভাগ্য রেখা বলি। এই রেখা সবার হাতে সমানভাবে থাকে না, আর কারোর খুব স্পষ্ট থাকে, কারোর হাতে হালকা থাকে, কারোর হাতে মাঝখানে শেষ হয়ে যায়, আবার কারোর হাতে থাকেও না। প্রচলিত হস্তরেখা বিদ্যায় ভাগ্যরেখাকে কি বলা হয়, কর্মজীবন। ভাগ্যরেখাকে কর্মজীবন, পেশা, সামাজিক অবস্থান, দায়িত্ব এবং জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সঙ্গে যুক্ত করা হয়। ভাগ্যরেখা গভীর আর সোজা হলে কি হয়, ভাগ্যরেখা এটা সোজা গভীর হলে কর্মে স্থির কর্মজীবন হবে, লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকবে, জীবন ধারাবাহিক কি প্রতীকী হিসাবে চলবে। ভাঙা ভাগ্যরেখা না থাকলে কি হয়, এমন রেখা না থাকলে অনেকে ভয় পান, আর ভাগ্যরেখা নেই ভাবেন আমার ভাগ্য নেই, কিন্তু এমনটা বলা এমনভাবে সঠিক কথা নয়। কিন্তু সবার হাতে স্পষ্ট ভাগ্যরেখা থাকা বাধ্যতামূলক নয়, সবার হাতে স্পষ্ট ভাগ্যরেখা না থাকা বাধ্যতামূলক নয়। হস্তরেখাবিদরা মনে করেন প্রচলিত ব্যাখ্যায় দুর্বল ভাগ্যরেখা থাকা মানে মানুষ নিজের সিদ্ধান্ত প্রচেষ্টায় মাধ্যমে জীবনের পথ তৈরি করতে পারবেন। তবে এমন ব্যাখ্যাও রয়েছে, ভাগ্যরেখা যদি না থাকে তাদের নিজের ভাগ্য কর্মের মাধ্যমে তার ভাগ্যে তৈরি করতে হবে। ভাগ্যরেখার পরিবর্তন যদি ভাগ্যরেখার নিচ থেকে সোজা উপরে মাঝখান পর্যন্ত পরিবর্তন হয়, দিক পর্যন্ত যায়, তাহলে সেটাকে জীবনে কেরিয়ার চেঞ্জের বা জীবনের লক্ষ্য পরিবর্তনের প্রতীক হিসাবে নেওয়া হয়। একজন মানুষ যদি চাকরি থেকে ব্যবসায় আসতে পারে, কেউ আবার শহর থেকে গ্রামে আসতে পারে, কেউ পেশা পরিবর্তন করতে পারে, কেউ আবার এক ধরনের পরিবর্তন একরকম পরিবর্তনের সঙ্গে ভাগ্যরেখার পরিবর্তনের প্রচলিত হস্তরেখা যুক্ত করতে পারেন। এবার সূর্যের সানলাইন। এবার আসি আধুনিক বা আঙুলের নিচে অর্থাৎ অনামিকা আঙুলের নিচে যে উলম্ব রেখা থাকে সেটাকে আমরা সানলাইন বা সূর্যরেখা বা রবি রেখা বলে থাকি। সব মানুষের হাতে এটা স্পষ্ট থাকে না। প্রচলিত হস্তরেখাবিদরা মনে করেন এরা খ্যাতি, সম্মান, সৃজনশীলতা, প্রতিভা এবং মানুষের রিকগনিশন এর সঙ্গে যুক্ত করা হয়। যাদের সূর্য রেখা রবি রেখা স্পষ্ট, তাদের ক্ষেত্রে কিন্তু শিল্প, মিডিয়া, সৃজনশীলতা, পাবলিক রিকগনিশন
মানুষের কাছে থেকে সম্মান পাওয়া সম্ভাবনার প্রচলিত হস্তরেখা বিদ্যা এটা মনে করে থাকেন। এবার চলে আসি বুধরেখা মার্কারি লাইন, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের নিচের যে আঙ্গুলের দিকে নিচের দিকে যে উলম্ব রেখাগুলো থাকে আমরা মার্কারি লাইন বলি এবং এরা হেলথ লাইনও বলি। প্রচলিত হস্তরেখা বিদ্যায় এরা কমিউনিকেশন, ব্যবসায়িক বুদ্ধি বা বিশ্লেষণ, মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষমতার সঙ্গে যুক্ত করেছেন। তাই তবে এই হেলথ লাইন থেকে নাম মানে কেউ যদি এটিকে চিকিৎসার সঙ্গে বিকল্প মনে না করেন, অর্থাৎ চিকিৎসার বিকল্প মনে না করেন, এটা হেলথ লাইন মনে করবেন না। হেলথ স্বাস্থ্যরেখা, অর্থাৎ এরা এই স্বাস্থ্যরেখা ঠিক করে যায় তার স্বাস্থ্য কিরকম যাবে, অর্থাৎ পেটের সমস্যা, গ্যাস সমস্যা আসবে কিনা, লিভারের সমস্যা আসবে কিনা, এটা জ্যোতিষীয় ব্যাখ্যা। তবে হাতে কোনো রেখা থেকে রোগ নির্ণয় করা যায় না, কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রাচীনকাল থেকে নিয়ম চলে এসেছে যে এই রেখা থাকলে এই রোগ হয়, কিন্তু সেটা মিলে যায়। কিন্তু সেটা আপনি 100% কাউকে বলে দেবেন না যে আপনার এই রোগ হবেই, তাহলে সে মানুষটা ভেঙে পড়বে। তার শরীর নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই তা আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। বিবাহ রেখা, ম্যারেজ লাইন, এবার আসি আমরা ম্যারেজ লাইনের ক্ষেত্রে। বিবাহ রেখা কনিষ্ঠ আঙ্গুলের নিচে যে হাতের বাইরের পাশের দিকে রেখাগুলো ছোট ছোট অনুভূমিক রেখা থাকে, সেগুলো আমরা দেখতে পাই, সেগুলোকে আমরা ম্যারেজ লাইন বা রিলেশনশিপ লাইন হিসাবে চিহ্নিত করি। এবং অনেক সময় এদিকে একটি রেখা মানে একটি বিষয়, দুটি রেখা মানে দুটি বিষয়, তিনটি রেখা মানে তিনটি বিষয়, এগুলো ছোট রেখাগুলো মানে দেখে সরাসরি আমরা বিয়ের সংখ্যা নির্ধারণ করে ঠিক করে নিই। তাই এগুলোকে আমরা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বোঝায়। ইমোশনাল অ্যাটাচমেন্টের কথা আমরা বলে থাকি এবং সম্পর্কের সম্ভাবনার কথা আমরা এর সঙ্গে ব্যাখ্যা করে থাকি। বিবাহ রেখা বা লম্বা ও পরিষ্কার থাকলে কি হয়? প্রচলিত ব্যাখ্যায় বিবাহ রেখা যদি স্থায়ী গভীর থাকে তাহলে সেটা ভালো। বিবাহ রেখার উপরে যদি কোনো উপর দিকে উঠে গেলে এটিকে আমরা বলি ইতিবাচক উন্নতি এবং ভালো কম্প্যাটেবিলিটি ভালো এর সঙ্গে যুক্ত করি। আর নিচের দিকে নেমে গেলে এর সম্পর্কের চাপ, আবেগগত সমস্যার সম্ভাবনার প্রতীক হিসাবে কেউ ব্যাখ্যা করে থাকেন। কিন্তু মনে রাখবেন যে একটি ছোট রেখা থেকে তার বিবাহিত জীবনের সম্পূর্ণ ভবিষ্যৎ ব্যাখ্যা করবেন না। হাতের পর্বত মাউন্ট, অর্থাৎ আমাদের হাতের পাশাপাশি তালুর উপরে যে উঁচু উঁচু জায়গাগুলো রয়েছে হস্তরেখাগুলোকে মাউন্ট বলেন। এই মাউন্টগুলির মধ্যে হচ্ছে ভেনাস মাউন্ট, জুপিটার মাউন্ট, স্যাটার্ন মাউন্ট এবং সান মাউন্ট, মার্কারি মাউন্ট এবং মুন মাউন্ট এবং মার্সের মাউন্ট। এগুলো একবার দেখে নেওয়া যাক। ভেনাস মাউন্ট শুক্র পর্বত, বুড়ো আঙুলের নিচে যে মাউন্ট থাকে উঁচু অংশ, এটাকে ভেনাস মাউন্ট বলে। এটিকে প্রচলিত হস্তরেখা বিদ্যা, প্রেম, আকর্ষণ, পরিবার এবং জীবন শক্তি ও আনন্দের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাই এই অংশ উন্নত হলে তাহলে মানুষকে বুঝতে হবে প্রাণবন্ত এবং তারা সম্পর্কপূর্ণ ভালোবাসাপূর্ণ ব্যক্তিত্ব মানুষ হিসাবে ব্যাখ্যা করা হয়ে থাকে। এবার জুপিটার মাউন্ট, তর্জনের নিচে মাউন্টটাকে জুপিটার মাউন্ট বলা হয়। এই মাউন্ট নিচের অংশ জুপিটার হয়। এটাকে অ্যাম্বিশন, আত্মবিশ্বাস এবং সম্মানের সঙ্গে যুক্ত করা হয় এবং এই অংশ উঁচু হলে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা তাদের রয়ে থাকে, এটা আমরা বলে বিচার করে থাকি। এবং স্যাটার্ন মাউন্ট আসি শনি পর্বতের দিকে, এটা মধ্যম আঙুলের নিচের অংশকে স্যাটার্ন মাউন্ট বলি। এদিকে দায়িত্ববোধ, গভীর চিন্তা, ধৈর্য এবং সিরিয়াসনেসের সঙ্গে যুক্ত করা হয়। এবং তারপরে সান মাউন্ট, অনামিকা আঙুলের নিচের মাউন্টটাকে আমরা সান মাউন্ট বলি। এটা ক্রিয়েটিভিটি, ফেম, এটা আর্ট এবং রিকগনিশনের সঙ্গে এটা যুক্ত করা হয়। এবং মার্কারি মাউন্ট, যা কনিষ্ঠ আঙুলের নিচে যা মাউন্টকে আমরা বলি মার্কারি মাউন্ট, এটা হচ্ছে কমিউনিকেশন, বিজনেস, সেন্সেস এবং নেগোসিয়েশনের সঙ্গে যুক্ত করা হয়। এবার চলছে মুন মাউন্ট, চন্দ্র পর্বতে, অর্থাৎ হাতের বাইরে নিচের দিকে যে অংশটি থাকে এটাকে বলে মুন মাউন্ট। এটিকে ইমাজিনেশন, এটাকে বলে আমরা ইনটিউশন, এটাকে বলে হচ্ছে ট্রাভেল, এটা ইমোশনাল সেন্সিটিভিটি এর সঙ্গে যুক্ত করা হয়। যাদের উন্নত থাকে মাউন্ট, তাদের অনেক সময় কল্পনার উপর হয় তারা নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা প্রতি আগ্রহী হিসাবে ব্যাখ্যা করেন। তাদের ভ্রমণের সঙ্গে যুক্ত তাদের করতে দেখা যায়। হাতে রেখায় ক্রস বা ক্রস চিহ্ন থাকলে কি হয়? বিশেষ চিহ্ন হাতের মধ্যে ক্রস থাকলে
ক্রসের মধ্যে চিহ্ন থাকলে অর্থ নির্ভর অর্থ বিভিন্ন হতে পারে। চিহ্নটি কোথায় আছে, কোন পর্বতে আছে, কোন রেখার সঙ্গে যুক্ত আছে, আপনার আশেপাশে রেখাগুলো কেমন আছে, শুধু ক্রস দেখে ভালো বা খারাপ সিদ্ধান্ত নেওয়া সঠিক সিদ্ধান্ত হবে না। স্টার তারকার মধ্যে চিহ্নটি হাতে কোথায় আছে সে দেখে নিতে হবে। যদি তারকার মধ্যে চিহ্ন দেখা যায়, প্রচলিত হস্তরেখা সেটিকে অনেক সময় বিশেষ ঘটনা বলেন, প্রতিভা হঠাৎ গুরুত্বপূর্ণ পরিবর্তনের সঙ্গে যুক্ত হতে পারে, কিন্তু এটা নির্ভর করে চিহ্নটি কোন মাউন্টের কাছাকাছি আছে, কোন মাউন্টের উপরে আছে। ট্রায়াঙ্গেল ত্রিভুজ, সেটাকেও আমরা ত্রিভুজের মতো আকৃতি হাতে দেখা যায়। সেক্ষেত্রে হস্তরেখাবিদরা বুদ্ধি বা পরিকল্পনা বা বিশ্লেষণ ক্ষমতা বিশেষ করে দক্ষতার সঙ্গে যুক্ত করেছেন। ত্রিভুজটি স্পষ্ট পরিষ্কার হয়, তাই সেটাকে ইতিবাচক চিহ্ন হিসেবে বলা হয়। আইল্যান্ড বা দ্বীপ চিহ্ন, হাতে কোনো দ্বীপের মতো চিহ্ন থাকে, তাহলে দ্বীপ চিহ্নটি কোথায় আছে তা দেখতে হবে। হার্ড লাইনের কাছে আছে কিনা, হেড লাইনের কাছে আছে কিনা, লাইফ লাইনের কাছে আছে কিনা, আইল্যান্ডটা কোথায় আছে দেখে তবে সিদ্ধান্ত আমাদের নিতে হবে। অর্থবাক্য কিভাবে দেখবেন, আমাদের হাতে টাকা আছে কিনা সেটা কিভাবে বুঝবো। হস্তরেখা প্রচলিত নিয়ম অনুসারে অর্থের বিষয়ে শুধুমাত্র রেখা থেকে বিচার করা যায় না, তার সঙ্গে ভাগ্য রেখা, সান লাইন সূর্য রেখা, রবি রেখা অর্থাৎ বুধ লাইন এবং জুপিটার মাউন্ট, এই বিভিন্ন বিষয় দেখে তারপরে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। যদি ভাগ্য রেখা স্পষ্ট হয়, সূর্য রেখা স্পষ্ট হয় এবং প্রচলিত ব্যাখ্যায় কর্মজীবন উন্নত হয়, রিকগনিশনের সম্ভাবনা বলা হয় তাকে। অর্থবাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার দক্ষতা কি আছে, আপনার পরিশ্রম, আপনার সুযোগকে কাজে লাগানোর ক্ষমতা কতটা আছে, তার উপরে আপনার অর্থবাক্য নির্ভর করবে। হাতে রেখা তাই ঐতিহ্যগত একটা ইন্টারপ্রিটেশন হিসাবে দেখুন এবং জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেব করবেন আপনি নিজেই। বিদেশে যাওয়ার সম্ভাবনা অনেক সময় হস্তরেখা দেখে মুন মাউন্ট এবং দেখে, অর্থাৎ সেখান থেকে কোনো রেখা ভ্রমণ রেখা আমরা দেখি, সেই মূল রেখাতে কোনো রেখা যদি আমাদের ভাগ্য রেখার সঙ্গে যুক্ত হয়, তাহলে আমরা বলি সে হাতে বাইরের দিকে আসে, সেখানে মাউন্টের সেই অবধিতে মাউন্ট চলে যায়। তাহলে প্রচলিত ব্যাখ্যায় দূর যাত্রা বা স্থান পরিবর্তন বা বিদেশ যাত্রার মতো সম্ভাবনা যুক্ত হয় এবং তারপর ট্রাভেল লাইনের মানে বিদেশ যাত্রার সঙ্গে যুক্ত করা হয়। তাই কোনটা সেই কখনো সেটা দীর্ঘ ভ্রমণ হবে, নিজের জন্মস্থান থেকে দূরে থাকার ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা হয়। কেরিয়ার কিভাবে দেখবেন, কেরিয়ার বিচার করা হয় হেড লাইন থেকে। আপনার হেড লাইন দেখুন, সান লাইন দেখুন, জুপিটার মাউন্ট দেখুন। যদি হেড লাইন স্পষ্ট হয় এবং ধারাবাহিকভাবে চলে যায় এবং কেরিয়ার স্ট্যাবিলিটি ইঙ্গিত করে। তাই আর যদি হেড লাইনের একাধিক পরিবর্তন হয়, তাহলে কেরিয়ারের চেঞ্জের জীবনে বারবার কেরিয়ার চেঞ্জ, পেশাগত পরিবর্তনের ক্ষেত্রে যুক্ত করা হয়। আর ব্যবসার থেকে মার্কারি মাউন্ট যদি মার্কেটিং রিলেটেড এবং সেইখানে যদি কোনো চিহ্ন থাকে, তাহলে ব্যবসায় তারা উন্নত করতে পারবে। স্বাস্থ্য সম্পর্কে কিভাবে দেখবেন, এখানে আমি আপনাদের বিশেষভাবে সতর্ক করে দিতে চাই যে বিবাহ রেখা লম্বা ও পরিষ্কার হলে কি হয়। প্রচলিত ব্যাখ্যায় এটিকে স্থায়ী ও গভীর সম্পর্কের ইঙ্গিত দেয়। আর বিবাহ রেখা উপরের দিকে উঠলে কি হয়, এটিকে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক উন্নতি এবং ভালো উন্নতি হয়। এছাড়া নিচের দিকে যে নামলে, বিবাহ রেখা নিচের দিকে নেমে যায়, তাহলে কি হয়, সম্পর্কে চাপ আসে এবং আবেগগত সমস্যার মধ্যে পড়ে। এই সম্ভাবনার ইঙ্গিত বা প্রতীক হিসাবে আমরা বিবেচনা করে থাকি। আর ছোট বিবাহ রেখা হলে কি হয়, বিবাহিত জীবনের সম্পূর্ণ ভবিষ্যৎ বলা সম্ভব নয়। এবার চলে আসি হাতের পর্বত মাউন্ট, অর্থাৎ হাতে যে যতগুলো আমাদের গ্রহ আছে, সে প্রত্যেকটা গ্রহের কিন্তু মাউন্ট আছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে জায়গাগুলো, এই উঁচু জায়গাগুলো, এগুলোকে মাউন্ট বলা হয়। তাহলে দেখা যাচ্ছে হাতে রেখার পাশাপাশি হাতের তালুর বিভিন্ন উঁচু অংশের হস্তরেখা বিদ্যায় এগুলোকে মাউন্ট বলা হয়। এটা গুরুত্বপূর্ণ কিন্তু বিচারের ক্ষেত্রে, হস্তরেখা বিচারের ক্ষেত্রে। অর্থাৎ এই মাউন্ট যেমন ভেনাস মাউন্ট, জুপিটার মাউন্ট, স্যাটার্ন মাউন্ট, মার্কারি মাউন্ট, মুন মাউন্ট, সান মাউন্ট এবং মার্স মাউন্ট, এই মাউন্টগুলো রয়েছে। এগুলো একবার দেখে নেওয়া যাক যে এই মাউন্টগুলো সম্বন্ধে কি বলা আছে। দেখা যাচ্ছে শুক্র অর্থাৎ ভেনাস মাউন্ট অর্থাৎ শুক্র পর্বত, শুক্র পর্বত যদি ভালো হয়, উঁচু হয়, মাউন্ট যদি পরিষ্কার হয়, অর্থাৎ এই শুক্র পর্বত মাউন্ট শুরু হয় কোথা থেকে,
বৃদ্ধাঙ্গুলির নিচ থেকে শুরু করে একদম রাউন্ড করে একদম শেষে আমাদের কবজির অবধি আসে। এই যে জায়গাটা, এই বিস্তৃত জায়গাটাকে বলা হয় ভেনাস মাউন্ট। এই ভেনাস মাউন্ট বুড়ো আঙ্গুলের নিচের থেকে উঁচু অংশ ভেনাস মাউন্ট বলা হয়। এটিকে প্রচলিত হস্তরেখা বিদ্যায় প্রেম, আকর্ষণ, ভালোবাসা, পরিবার, জীবনী শক্তি এবং দেখা যাচ্ছে আনন্দের সম্পর্কের ফ্যাশন ডিজাইন স্টাইলিস্ট হয়। এবং এই মাউন্ট যত বড় হবে, যত এরিয়াটা যত চড়া হবে, তখন মনে হবে তারা হচ্ছে অনেক মানুষের সঙ্গে তার রিলেশন থাকবে, তারা ব্যবসার সঙ্গে যুক্ত থাকবে, তারা কিন্তু চাকরি করবে না। এছাড়া এই মাউন্ট যদি ছোট হয়, সরু হয়, মাউন্ট যদি উঁচু না হয়, তাহলে দেখা যাবে তাদের লোকের সঙ্গে পরিচিতি লেভেলটা অনেক কম। তার মানে তারা মনটা সংকুচিত হবে এবং তারা কিন্তু ব্যবসা করতে পারবে না, তারা কিন্তু চাকরি করবে। চাকরিজীবীদের হাতের এই শুক্র মাউন্ট অনেকটা অতটা উঁচু থাকলেও কিন্তু এরিয়াটা কিন্তু ছোট থাকবে। আর যাদের এরিয়া বড় থাকবে তারা কিন্তু সোশ্যাল হবে, প্রচুর সামাজিক মানুষের সাথে পরিচয় বাড়বে এবং এবং মানুষের সঙ্গে যোগাযোগটা বাড়বে এবং তারা ব্যবসার সঙ্গে রিলেশন আসবে এবং ব্যবসায়ী হবে, নাম যশ প্রতিষ্ঠা তারা পাবে। যদি এই অংশ পূর্ণ উন্নত হয় তাহলে মানুষকে প্রাণবন্ত করে তুলবে এবং সম্পর্ক প্রবণ করে তুলবে এবং ভালোবাসাপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে এই শুক্রের মাউন্ট দেখে। এবার চলে আসি বৃহস্পতির মাউন্ট। বৃহস্পতির মাউন্ট কোথায় থাকে? আমাদের এই তর্জনী আঙ্গুলের নিচে যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলা হয় জুপিটার মাউন্ট। এই জুপিটার মাউন্ট, জুপিটার কি করে? জ্ঞানের কারক গ্রহ। জুপিটার কি হয়? অ্যাম্বিশনের কারক গ্রহ। জুপিটার আত্মবিশ্বাসের কারক গ্রহ। জুপিটার হচ্ছে সম্মানের সঙ্গে যুক্ত থাকে, জুপিটার হচ্ছে ন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, লিডারশিপের সঙ্গে, নেতৃত্বের সঙ্গে যুক্ত থাকে। তাই এই অংশ উন্নত হলে সেই সব মানুষ নেতৃত্ব দিতে, লিডারশিপ করতে পছন্দ করে এবং তাদের জ্ঞানী হয়, আধ্যাত্মিকতার চিন্তা ভাবনা তাদের মধ্যে অনেক বেশি থাকে। এবার চলে আসি স্যাটার্ন মাউন্ট, শনি মাউন্ট। স্যাটার্ন মাউন্ট কোথায় দেখতে পাওয়া যায়? মধ্যমা আঙ্গুল। এই মধ্যমা আঙ্গুলের নিচে যে জায়গাটা, এই জায়গাটা বলা হয় স্যাটার্ন মাউন্ট। এই স্যাটার্ন মাউন্ট এটিকে স্যাটার্ন কি, শনি কি করে? ন্যায়, নিষ্ঠা, সততা, ধৈর্য এবং শৃঙ্খলার সঙ্গে কাজ শনি পছন্দ করে। যদি এই মাউন্ট উঁচু থাকে তাহলে তাদের মধ্যে দায়িত্ববোধ থাকবে, তাদের গভীর চিন্তা থাকবে, ধৈর্য এবং তাদের মধ্যে সিরিয়াসনেস এর সঙ্গে তারা যুক্ত থাকবে। এবার চলে আসি সান মাউন্ট, অনামিকা আঙ্গুলের নিচে যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় কি? মার্কারি মাউন্ট। এই মার্কারি মাউন্ট করে দেখা যাচ্ছে এটাকে এই আঙ্গুলটা কি? অনামিকা আঙ্গুলের নিচের পার্টটাকে বলা হয় সান মাউন্ট। এই সান মাউন্ট যেটা রয়েছে, এই সান মাউন্ট হচ্ছে অনামিকা আঙ্গুলের নিচের পার্টটাকে বলা হয়। এটা হচ্ছে ক্রিয়েটিভিটি, যা ভাইটালিটি পাওয়ার, এনার্জি, জীবনী শক্তি অর্থাৎ সৃজনশীলতার আর মান যশ সম্মানের কারক গ্রহ আছে এটা রবি। সান এই যে ফেম, ক্রিয়েটিভিটি এবং রিকগনিশন এবং এর সঙ্গে যুক্ত থাকে এই রবি, এবং তারা সমাজে প্রতিষ্ঠিত হয়, মান সম্মান যশ যুক্ত হয় এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে ফেম তাদের মধ্যে আসে। এরপরে চলে আসি মার্কারি মাউন্ট। কনিষ্ঠ আঙ্গুলের নিচের এই পার্টটাকে বলা হয় কি বলা হয়? মার্কারি মাউন্ট। বুধের উচ্চ স্থান। এই বুধ কি করে? কমিউনিকেশন, বিজনেস সেন্স, নেগোসিয়েশন, টেকনিক, বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, ব্যবসা বাণিজ্য এবং এই সব ক্ষেত্রে বুধ কিন্তু খুব প্রখর হয়। আবার বুদ্ধির দ্বারা, চিন্তা ভাবনার মাধ্যমে তারা কিন্তু কাজ হাসিল করে নিয়ে আসতে পারে, তাদের টেকনিক, কলা কৌশল তারা পারদর্শী হয়। এবার চলে আসি মুন মাউন্ট। মুন মাউন্ট কোথায় হয়? মুন মাউন্ট হচ্ছে হাতের বাইরের দিকে, নিচের দিকে অংশ, এই পার্ট, এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলি কি? নিচের দিকে অংশকে বলা হয় মুন মাউন্ট। এটিকে ইমাজিনেশন পাওয়ার তাদের বাড়ে, ইনটিউশন বাড়ে, তাদের ট্রাভেল করতে পারে, বিদেশ ভ্রমণ করতে পারে এবং তারা ছোটখাটো ভ্রমণ করতে পারে। এবং তাদের যদি ওই মাউন্টের সঙ্গে থেকে কোনো রেখা যদি লাইফ লাইনের সঙ্গে যুক্ত হয় তাহলে তারা ট্রাভেল, বিদেশ ভ্রমণ, ছোটখাটো ভ্রমণ, এছাড়া মাতৃশক্তির দ্বারা ডেভেলপমেন্ট অর্থাৎ মহিলাদের দ্বারা উন্নতি, এবং সে কাকিমা হতে পারে, জেঠিমা হতে পারে, ওয়াইফ হতে পারে, মা হতে পারে, অর্থাৎ মহিলাদের দ্বারা তার জীবনে ডেভেলপমেন্ট হয় সাধারণত।
এদিকে ইমাজিনেশন পাওয়ার তাদের অনেকটা বেশি থাকে এবং তার লেখালেখি করতে পারে, আর্ট হয়, শিল্পী হয় তারা, এবং তারা লেখালেখি, কবিতা লেখা, সাহিত্য লেখা, এই লেখালেখির দিকে তারা কিন্তু যেতে পারে। আর এবার অর্থাৎ আর্টস কলাবিদ্যায় তারা পারদর্শী হয় কিন্তু। এছাড়া যাদের এই অংশ উন্নত হবে, এবং অনেক সময় দেখা যায় কলা প্রবণ, নতুন জায়গার নতুন অভিজ্ঞতায় আগ্রহী তারা হয়ে থাকে। এবার হাতের রেখায় যদি ক্রস চিহ্ন থাকে, ক্রস চিহ্ন থাকা কিন্তু হাতের ভালো, কিন্তু এটা নির্ভর করে চিহ্নটা কোথায় আছে, কোন পর্বতে আছে এবং কোন রেখার সঙ্গে যুক্ত আছে, আশেপাশে রেখার সঙ্গে আশেপাশে কোন রেখা আছে। তাই শুধু ক্রস দেখে কিন্তু কোনো টোটাল বিচার করা যায় না, আর তো কোথায় আছে সেই অবস্থান অনুযায়ী তার ব্যাখ্যা করতে হবে। আলাদা ক্রস নিয়ে এগুলো আলাদা ব্যাখ্যা দেওয়া যায় না। এবং দেখা যাচ্ছে যদি দেখা যাচ্ছে বৃহস্পতির মাউন্টের উপর ক্রস রয়েছে, সেক্ষেত্রে শুভ আমরা জানি, এবং রবির আঙুলের নিচে যে ক্রস থাকে সেখানে স্টার থাকে, সেটা শুভ মানা যায়। কিন্তু কোন জায়গায় আছে তার উপর বেস করে এই ক্রস নিয়ে বিস্তারিত আলোচনা আছে, পরে আলোচনা করা যাবে। এবার চলে আসে ট্রায়াঙ্গেল। হাতের মধ্যে ট্রায়াঙ্গেল যদি থাকে, ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে আকৃতি সেটা দেখতে হয় ত্রিভুজের মতো থাকবে, তাদের বুদ্ধি, পরিকল্পনা এবং বিশ্লেষণ ক্ষমতা তাদের কিন্তু অনেক বেশি থাকবে। বিশেষ করে ত্রিভুজ স্পষ্ট হতে হবে, পরিষ্কার হতে হবে, তাহলে সেই ইতিবাচক চিহ্ন বলে আমরা মনে করি। এবার হাতের মধ্যে যদি আইল্যান্ড থাকে, দ্বীপ চিহ্ন থাকে, সে এখন দ্বীপ চিহ্নটা কোথায় আছে? লাইফ লাইনে আছে, হেডলাইনে আছে, হার্ড লাইনে আছে, না ফেড লাইনে আছে। আচ্ছা, সেই তার উপর ডিপেন্ড করে সেখানে কি ফলাফল, তার নেগেটিভ ফলটা সে পাবে, এটা ধরে নেওয়া হয়। এবার চলে আসি অর্থভাগ্য কিভাবে দেখবেন। আমাদের হাতে টাকা পয়সা আছে কিনা এটা দেখতে হলে হস্তরেখাবিদ অর্থের দিকটা কখন বিষয়টি শুধুমাত্র রেখা দিয়ে বিচার করা যায় না, তার সঙ্গে আমরা ভাগ্য রেখাকে দেখি, রবি রেখাকে দেখি, বুধ রেখাকে দেখি, জুপিটার রেখাকে দেখি, এই সব রেখা মিলিয়ে বিচার করে আমরা তার হাতে টাকা পয়সা আছে কিনা সেটা আমরা বিচার করে থাকি। বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে কিনা, অর্থাৎ হস্তরেখার মুন লাইন, এই মুন মাউন্টের যে আমি দেখালাম একটু আগে, যে মুন মাউন্ট থেকে কোনো রেখা বেরিয়ে যদি লাইফ লাইনের সঙ্গে যুক্ত হয়, তাহলে বোঝা যাবে তার বিদেশ ভ্রমণ আছে। সে দেখা যায় আগের দিনে জলপথে বিদেশ যেত, এখন হচ্ছে আকাশপথে বিদেশ যাবে। তার সঙ্গে রাহুর যদি কোনো কানেকশন থাকে, তাহলে সে বিদেশ যাবে। অর্থাৎ মুন লাইন দিয়ে কোনো রেখা যদি ফেড লাইনের সঙ্গে যুক্ত হয়, তাহলে বিদেশ যাত্রা হবে, ছোটখাটো ভ্রমণ হবে, দূর যাত্রা হবে, স্থান পরিবর্তন হবে, অন্য স্টেটে সে যেতে পারবেন। এবং ট্রাভেল লাইন মানে বিদেশ যাওয়ার লাইন, তার দীর্ঘ ভ্রমণের কিন্তু তার রাস্তা তৈরি হয়ে গেল। কেরিয়ার কিভাবে দেখবেন? আর কেরিয়ার বিচার করতে হয় ফেড লাইন থেকে, তাহলে তারপর হেডলাইন থেকে, তারপরে জুপিটার মাউন্ট থেকে, সান লাইন থেকে, ফেড লাইন থেকে। তাহলে এই কেরিয়ার এগুলো লাইন যদি পজিটিভ হয়, অর্থাৎ লম্বা লম্বা রেখা থাকে এসব জায়গায়, আর এরো চিহ্ন না থাকে, লাইন না থাকে, তাহলে সেক্ষেত্রে তার কেরিয়ার ভালো হবে, এটা আমরা ধরে নিয়ে থাকি। এছাড়াও অন্যান্য দিক বিচার করা হয়। হাতটা একটা বিরাট একটা দীর্ঘ একটা চ্যাপ্টার, আমি সংক্ষেপে কিছু আপনার সাথে শেয়ার করছি। স্বাস্থ্য সম্পর্কে কিভাবে দেখবেন, আপনার দেখা যায় স্বাস্থ্য রেখা আমাদের দেখা যাচ্ছে কনিষ্ঠ আঙ্গুলের নিচ থেকে কোনো রেখা যদি সোজা বেরিয়ে আসে, এটাকে আমরা বলি স্বাস্থ্য রেখা। এই স্বাস্থ্য রেখা আপনার যদি বাঁকা বাঁকা থাকে, কাটাকাটি থাকে, তাহলে আপনার গ্যাস অম্বলের সমস্যা, অর্থাৎ লিভারের সমস্যা, এরকম আমরা ধরে নিই এটাকে। আচ্ছা, এটা জ্যোতিষীয় ব্যাখ্যা হিসেবে আমরা ধরে নিই। এবার আয়ু বা লাইফ স্প্যান কিভাবে দেখবেন, অর্থাৎ এটা আমি কত বছর তিনি বাঁচবেন, অর্থাৎ কিন্তু শুধুমাত্র রেখা দেখে নির্দিষ্ট বয়স বলা সম্ভব নয়। কিন্তু কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 90 বছর বাঁচবেন, এই নিশ্চিত করে বলার পরামর্শ কিন্তু আমরা দেব না, কিন্তু সম্ভাবনার কথা আমরা বলি। এই জীবন রেখা আপনার আয়ু দীর্ঘ হবে, আপনার আয়ু মাঝারি হবে, আপনার স্বল্প আয়ু, এই ধরনের কথাবার্তা আমরা সম্ভাবনার কথা বলি, কিন্তু আমরা উল্লেখ করে দেবো না আপনার 80 বছরই বাঁচবেন। এটা আমাদের জ্যোতিষশাস্ত্রে বলার নিয়ম নেই, কিন্তু হয়তো অনেক জ্যোতিষীরা আমরা হয়তো জানি, তা কিন্তু সত্য আমাদের বলার উচিত না। মানুষের মন ভেঙে যাবে, মানুষ আরো তাড়াতাড়ি মারা যাবে। তাই জীবনের দৈর্ঘ্য কতটা নির্ভর, সেটা স্বাস্থ্য রেখা, জীবন রেখা, পরিবেশ, চিকিৎসা, জেনেটিক্স এবং আরো অনেক বিষয় দেখে কিন্তু এটা সিদ্ধান্তে আমরা আসি। হাতের রেখা কি বদলায়? হ্যাঁ, হাতের রেখা বদলায়। যে আপনি যদি শুভ কাজ করেন, তাহলে শুভ রেখা হাতে উঠবে, এবং অশুভ কাজ করলে অশুভ রেখা হাতে উঠবে। মানুষের অভ্যাস বদলাতে হবে, মানুষের চিন্তা ভাবনা বদলাচ্ছে, মানুষের জীবনযাত্রার মান বদলাচ্ছে, মানুষের নতুন অভিজ্ঞতা তৈরি হচ্ছে, সব মিলিয়ে মিশে হাতের মানচিত্র কিন্তু পাল্টে যায়।
চেঞ্জ হয়ে যায়। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রথমে আমরা কি দেখবো, লাইফ লাইন দেখবো, তারপরে দেখবো আমরা হেডলাইন, তারপরে দেখবো আমরা হার্ট লাইন, তারপরে দেখবো আমরা ফেট লাইন, এরকম পরপর তার দেখবো, তারপর মাউন্ট গুলো দেখবো। এইবারে আস্তে আস্তে আমরা হস্তরেখার মানুষের আচরণ কি হবে, সিদ্ধান্ত কি হবে, শিক্ষা কি হবে, আপনার সম্পর্ক কি হবে, আপনার সুযোগ কি কি আছে, এগুলো পরপর আমরা বিচার করে থাকি। জীবন রেখা, মস্তিষ্ক রেখা, ভাগ্য রেখা, সূর্য রেখা, রবি রেখা, বিবাহ রেখা, এগুলো সবই কিন্তু আমরা পরপর দেখে পূর্ণাঙ্গ বিচার করে থাকি। তারপরে আমরা মাউন্টে আসি, এইভাবে দেখে পরপর আমরা টোটাল হাতের রেখা বিচার করি। জীবনের ব্যাখ্যা দিতে গেলে কিন্তু আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে আপনার কাজ, আপনার সিদ্ধান্ত, আপনার বাস্তব পরিস্থিতি কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করবে। এইভাবে আপনার কিন্তু জীবন লাইফ লাইন তৈরি হবে। তাই এই রেখায় ভালো কিছু থাকলে আত্মবিশ্বাস বাড়বে, আর কোনো কঠিন চিহ্ন থাকলে সিদ্ধান্তে, জীবনযাত্রার মান সিদ্ধান্তের দিক থেকে আপনাদের নজর দিতে হবে। তাই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করে আমি এখানে শেষ করলাম। নমস্কার।